আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা মজার টপিক নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে এইটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা শুরু করছি যে জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিউক্লিয়াস। আমাদের টপিকের নাম হচ্ছে নিউক্লিয়াস। আমরা নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব এবং এটার গঠন, এর মধ্যে কি কি উপাদান রয়েছে এগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। আচ্ছা, দেখো নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াসটা কি। আমরা যদি এটাকে অন্য নামে ডাকতে যাই তাহলে দেখো এটাকে আমরা কি বলতে পারি, কোষের মস্তিষ্ক বলতে পারি। অর্থাৎ সমস্ত কার্যকলাপ এখান থেকে নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এটা কোষের মস্তিষ্ক। আচ্ছা, এরপরে দেখো যে প্রাণকেন্দ্র, এটাকে বলা হয় প্রাণকেন্দ্র। অর্থাৎ জীবের যে প্রাণ তার কেন্দ্রীয় অংশই হচ্ছে এই নিউক্লিয়াস, এবং এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে কেন্দ্রিকা। অর্থাৎ একদম কেন্দ্রের যে অংশ সেটাকে বলছে কেন্দ্রিকা। আর কা কেন, যেটা কি কি দ্বারা আবৃত, দ্বিস্তর বিশিষ্ট, দ্বিস্তরী ডাবল লেয়ার দ্বারা আবৃত, ডাবল লেয়ার দ্বারা আবৃত এবং কোষের সমস্ত, অর্থাৎ কোষের সমস্ত যাবতীয় জৈবিক যে কার্যকলাপ, সমস্ত জৈবিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই নিউক্লিয়াসের মধ্যে কি অবস্থিত। নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত ক্রোমাটিন তন্তু বা যেটাকে আমরা বলছি ক্রোমোজোম ধারণ করে, ঠিক আছে, ক্রোমোজোম ধারণ করে। ওকে, তাহলে সংজ্ঞা হিসেবে আমরা এতটুকু বলতে পারি। অর্থাৎ দেখো এটা হচ্ছে একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যেটা দ্বিস্তরী ডাবল লেয়ার দ্বারা আবৃত, এবং এটা সমস্ত জৈবিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে একটা কোষের। এজন্য আমরা এটাকে কি বলছি, কোষের প্রাণকেন্দ্র বা কোষের মস্তিষ্ক। এবং দেখো লাস্ট যে কথা সেটা হচ্ছে ক্রোমাটিন তন্তু ধারণ করে। অর্থাৎ এই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন তন্তু এবং ক্রোমোজোম অবস্থিত। আচ্ছা, তারপর দেখো আবিষ্কার ও নামকরণ, অর্থাৎ ক্রোমোজোমকে আবিষ্কার করেছেন এবং নামকরণ কিভাবে হয়েছে আমরা একটু দেখি। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। রবার্ট ব্রাউন, সায়েন্টিস্টের নাম রবার্ট ব্রাউন। উনি প্রথম কোথায় দেখেছিলেন, অর্কিডে। অর্কিডটার নাম কি জানো? অর্কিডটার নাম হচ্ছে রাসনা। এই অর্কিডে উনি প্রথম নিউক্লিয়াসটা লক্ষ্য করেছিলেন। এই রাসনার কিন্তু নাম ফক্সটেইন। তোমরা অনেকেই চিনে থাকবে, যারা প্ল্যান্ট লাভার তারা কিন্তু চিনে থাকবে যে এই অর্কিডটা আসলে কোনটা। আচ্ছা, তো রাসনা নামক অর্কিডে উনি প্রথম নিউক্লিয়াসটা লক্ষ্য করেন। তো নিউক্লিয়াসটা নামকরণ কিভাবে হয়েছে, অর্থাৎ এই নামটা কোথা থেকে এসেছে আমরা একটু দেখি। দেখো যে ল্যাটিন ওয়ার্ড নাক্স থেকে এটার উৎপত্তি হয়েছে, যেটার অর্থ হলো নাট, এবং এইখান থেকেই আমরা এটাকে বলছি নিউক্লিয়াস। এখান থেকেই এটার নামকরণ করা হয়েছে নিউক্লিয়াস। কে করেছে? রবার্ট ব্রাউন। ওকে, তারপরে দেখো আমরা একটা নিউক্লিয়াসের ছবি এখানে অ্যাড করেছি, একটা 3D মডেল। খেয়াল করো, এই যে এটা একটা নিউক্লিয়াস, এগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং নিউক্লিয়াসের মধ্যে এই যে এটা নিউক্লিওলাস কেন্দ্রীয় অংশ, ওলাস, এইটা নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দা, এবং এই ছিদ্র, এই যে এগুলো হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, ঠিক আছে। আচ্ছা, আর এই যে জালিকার মতো যে অংশগুলো সেগুলোকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু।
ক্রোমাটিন তন্তু বা জালিকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের চিত্র। নিউক্লিয়াস অর্থাৎ কোষের প্রাণকেন্দ্র। আচ্ছা, এরপরে আমরা চলে যাই যে সংখ্যা, অর্থাৎ প্রতিটা কোষে এটা কত সংখ্যায় উপস্থিত থাকে, কয়টা থাকে। খেয়াল করো, সাধারণত প্রতি কোষে কয়টা থাকে? একটি। সাধারণত, ঠিক আছে, সাধারণত কয়টা থাকে? একটি থাকে। কিন্তু কিছু কিছু কোষে একাধিক থাকতে পারে। তো চলো আমরা দেখি যে কোন কোন কোষে। দেখো যে কিছু শৈবাল এবং ছত্রাক, এদের কোষে থাকতে পারে একাধিক নিউক্লিয়াস, যেমন পেনিসিলিয়াম এটা একটা কি? এটা একটা ছত্রাক। এই ছত্রাকে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। আবার দেখো কি কি শৈবাল আছে? ভাউচেরিয়া, বট্রিডিয়াম, স্ফেরোপ্লিয়া, এগুলো হচ্ছে শৈবাল। এগুলো কি? শৈবাল। তো এদের এবং পেনিসিলিয়াম ছত্রাকে একটা কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, অনেকগুলো নিউক্লিয়াস থাকতে পারে। তো যেহেতু একাধিক নিউক্লিয়াস থাকে, এটাকে একটা বিশেষ নাম দেওয়া হচ্ছে। এই গঠনটাকে বলা হচ্ছে, এদের এই গঠনটাকে বলা হচ্ছে, খেয়াল করো, সিনোসাইট। একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা। নিউক্লিয়াস বিশিষ্ট কোষ বলতে পারি আমরা। তাদেরকে কি নামে ডাকা হয়? সিনোসাইট। COENOCYT, সিনোসাইট। ঠিক আছে, আচ্ছা, তার মানে এই যে ছত্রাক এবং এই তিনটা শৈবাল, এদের দেহে একাধিক নিউক্লিয়াস থাকে এবং আমরা এই গঠনটাকে কি বলছি? সিনোসাইট বলছি। আচ্ছা, তারপরে দেখো যে বিস্তৃতি, অর্থাৎ কোথায় এটা পাওয়া যায়, কোন কোষে থাকে এবং কাদের থাকে না। তো খেয়াল করো যে আমরা জানি থাকে কাদের? ইউক্যারিওটিক অর্থাৎ প্রকৃত কোষ, সেল। ইউক্যারিওটিক সেলে এদের দেখতে পাওয়া যায়, কিন্তু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলো কি? ব্যতিক্রম হচ্ছে আমাদের রেড ব্লাড কর্পাসাল অর্থাৎ আরবিসি, আমাদের লোহিত রক্তকণিকা, এবং উদ্ভিদের সিভ কোষ। তো এই কোষে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, তার মানে আমরা সমস্ত ইউক্যারিওটিক সেলে নিউক্লিয়াস দেখতে পারবো, কিন্তু দেখতে পারবো না কোথায়? আরবিসি। ব্যতিক্রম হচ্ছে আরবিসি এবং সিভ কোষ, উদ্ভিদের ক্ষেত্রে সিভ কোষ। আচ্ছা, তো এগুলো নিয়ে আমরা দেখতে পারবো না। আর দেখো যে কোথায় আমরা পাবো না, নাই কোথায়? তো জানো তোমরা কোথায় নাই? সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল বা আদিকোষ। ঠিক আছে, তার মানে আমরা প্রকৃত কোষে দেখতে পাবো, সমস্ত প্রকৃত কোষে রয়েছে। ব্যতিক্রম হচ্ছে আরবিসি এবং সিভ কোষ, এবং আমরা দেখতে পাবো না কোথায়? প্রোক্যারিওটিক যে সেলগুলো রয়েছে, আদিকোষ, যেমন ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে কিছু আছে বিভিন্ন ধরনের অর্গানিজম, এগুলো নিয়ে আমরা, সায়ানোব্যাকটেরিয়া, এগুলো নিয়ে আমরা আসলে এই নিউক্লিয়াসটা দেখতে পাবো না, অনুপস্থিত। আচ্ছা, তারপর দেখো যে আকৃতি, নিউক্লিয়াসের আকৃতি অর্থাৎ নিউক্লিয়াসটা কেমন, দেখতে কেমন।
তো আমরা যেই ছবিটা দেখেছিলাম, দেখো এটা কেমন, অনেকটা গোলাকার, তাই না? অনেকটা গোলাকার। তাহলে দেখো সাধারণত কেমন হয়? গোলাকার হয়, অর্থাৎ গোল, ফুটবলের মতো সাধারণত গোলাকার হয়। কিন্তু এছাড়াও কি ধরনের হতে পারে? ফিউজিফর্ম। ফিউজিফর্মের বাংলা হচ্ছে মূলার মতো, মূলাকার, মূলাকার, ঠিক আছে, মূলার মতো। আর প্যাঁচানো মানে বুঝতে পারছো, স্পাইরাল, প্যাঁচানো প্যাঁচানো হতে পারে। আবার কেমন হতে পারে? থালার মতো শাখান্বিত। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি শুধু একটা ছবি অ্যাড করেছি, খেয়াল করো। এই যে নিউক্লিয়াসের আকৃতি, নিউক্লিয়াসের শেপ খেয়াল করো কেমন, গোলাকার। তারপর স্টার, মনে হচ্ছে যেন ফুটবলের বাইরে কাটা কাটা, ঠিক আছে। তারপরে দেখো যে এটা কেমন, বিভিন্ন শাখাযুক্ত এবং একটা অনিয়ত আকৃতির। আর এটা দেখো একটু মূলার মতো, ঠিক আছে, একটু লম্বা লম্বা আকৃতি। তো এরকম বিভিন্ন ধরনের আকৃতির হতে পারে, শুধু তোমাদের একটু ধারণা নেওয়ার জন্য আমি এটা অ্যাড করেছি, ঠিক আছে। তো বিভিন্ন আকার আমরা দেখতে পারবো, কিন্তু সাধারণত ম্যাক্সিমাম, বেশিরভাগ ক্ষেত্রে কোনটা হয়? গোলাকার বা ফুটবলের মতো। আচ্ছা দেখো, অবস্থান, অর্থাৎ আমরা কোথায়, কোষের কোন জায়গাটায় এটাকে দেখতে পারবো। খেয়াল করো, অবস্থান হচ্ছে সাধারণত মাঝখানে, সাধারণত একটা কোষের মাঝখানে থাকবে। কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে আমরা জানি উদ্ভিদ কোষ, সেখানে কি থাকে বলো তো? সেখানে একটা বড় সেল ভ্যাকিউল থাকে বা কোষ গহ্বর থাকে, তাই না? এই বড় একটা কোষ গহ্বর থাকে, তার মানে এটা মাঝখানে কি থাকতে পারবে? তখন ও কি হয়, একটু পাশে সরে আসে, তখন নিউক্লিয়াসটা একটু পাশে সরে যায়, ঠিক আছে। তো যেসব ক্ষেত্রে সেল ভ্যাকিউলটা অনেক বড় জায়গা দখল করে রাখে, তখন সেল ভ্যাকিউলের চাপে নিউক্লিয়াসটা একটু পাশে সরে আসে, ঠিক আছে। তো সাধারণত আমরা মাঝখানে দেখতে পারবো। আকার ও আয়তন, অর্থাৎ নিউক্লিয়াসের আকারটা আসলে কতখানি, এটা একটা সাধারণ মাপ এখানে দেওয়া আছে, যে যেহেতু এটা গোলাকার এবং ব্যাস প্রায় বলা হচ্ছে যে 1 মাইক্রন বা মাইক্রোমিটার, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো যে কোষে এটা কতখানি জায়গা দখল করে রাখে, কোষে প্রায় 10 থেকে 15% জায়গা এটা দখল করে রাখে, বা অংশ 10 থেকে 15% অংশই হচ্ছে নিউক্লিয়াস। এবং আরেকটা এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে শুক্রাণুর প্রায় 90% হচ্ছে নিউক্লিয়াস, এটা তোমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। অর্থাৎ বেশিরভাগ অংশই হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, এরপরে আমরা দেখি যে রাসায়নিক গঠন, অর্থাৎ নিউক্লিয়াসটা কি কি রাসায়নিক উপাদান দিয়ে গঠিত, এর মধ্যে কি কি রাসায়নিক উপাদান রয়েছে। দেখো, নিউক্লিক অ্যাসিড আছে এবং প্রোটিন আছে, খেয়াল করো। তো নিউক্লিক অ্যাসিডের মধ্যে তোমরা জানো নিউক্লিক অ্যাসিড কি কি? আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড, অথবা কি হতে পারে? ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তাই না? তাহলে নিউক্লিক অ্যাসিডের মধ্যে আরএনএ অথবা ডিএনএ, এবং কি আছে? প্রোটিন আছে, হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন, ঠিক আছে। তো এই প্রোটিনগুলো থাকে, এটাই হচ্ছে রাসায়নিক উপাদান। এখন আমরা কাজ যদি দেখি, কাজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নিউক্লিয়াস, কোষের কেন্দ্রিকা, কোষের প্রাণকেন্দ্র আসলে কি কাজ করে? দেখো, যে জৈবিক কাজ নিয়ন্ত্রণ, অর্থাৎ সমস্ত জৈবিক কার্যকলাপ একটা কোষের সমস্ত নিয়ন্ত্রণ করে হচ্ছে নিউক্লিয়াস। এজন্যই এটাকে আমরা বলছি ব্রেইন অফ আ সেল, একটা কোষের মস্তিষ্ক, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো যে বংশগতি, অর্থাৎ এটা বংশগতি নিয়ন্ত্রণ করে, হেরিডিটি নিয়ন্ত্রণ করে। পিতামাতা থেকে বংশগতীয় বৈশিষ্ট্য তার সন্তানে নিয়ে যায়। তোমরা খেয়াল করেছো যে সন্তান বা একটা বংশের মধ্যে খেয়াল করেছো তাদের একটা নির্দিষ্ট ক্যারেক্টার থাকে, হয়তো তাদের কালার এক হয়, বডি কালার, স্কিন কালার একই রকম হয়, হয়তো তাদের চুলের আকার একই রকম, চুলের গঠন একই রকম হয়, হয়তো তাদের ফেস কিছুটা একই রকম হয়। তো এই যে মিল বা একই রকম বৈশিষ্ট্য, এটাই হচ্ছে বংশগতি। অর্থাৎ বংশগতীয় যে বৈশিষ্ট্যগুলো সেগুলা কি করে? বহন করে নিয়ে যায়, বৈশিষ্ট্যের সঞ্চালন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আরএনএ ও প্রোটিন তৈরি, অর্থাৎ এটা আরএনএ এবং প্রোটিন তৈরি করে। আচ্ছা, এরপরে দেখো ডিএনএর অনুলিপন, অর্থাৎ ডিএনএর যে রেপ্লিকেশন আছে, রেপ্লিকেশনেও এটা সাহায্য করে, ওকে। আচ্ছা, তারপরে আমরা দেখি যে আদর্শ নিউক্লিয়াসের গঠন, একটি আদর্শ নিউক্লিয়াসের গঠন,
অর্থাৎ আদর্শ কেন বলছি, কারণ অনেক নিউক্লিয়াসে অনেক গঠন হয়তো আমরা দেখতে পাবো না, কিন্তু আমরা একটা আদর্শ স্ট্রাকচার কল্পনা করে নিয়েছি যেখানে সব ধরনের অংশ উপস্থিত, এবং সেটাকে সামনে রেখেই আমরা আলোচনা করব। দেখো 4টা অংশ থাকে। কয়টি অংশ? 4টি অংশ থাকে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আদর্শ নিউক্লিয়াসের আমরা 4টা অংশ দেখতে পারবো। কি কি সেগুলো? নিউক্লিয়ার এনভেলপ, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে একটা থাকবে পর্দা, নিউক্লিয়াসের বাইরে থাকবে একটা পর্দা, ঠিক আছে? তো সেটাকেই আমরা বলছি নিউক্লিয়ার এনভেলপ। একটু দেখো, আমরা যদি একটু দেখাতে চাই তাহলে কেমন হবে, এইটা মনে করো একটা নিউক্লিয়াস, ঠিক আছে? আচ্ছা, তাহলে নিউক্লিয়াস, এবং আমরা যদি একটু স্ট্রাকচারটা দেখতে যাই, দেখো আমরা আগেই বলেছি গঠনে যে এটা দ্বিস্তরী আবরণী, তাই না? আবরণী দ্বারা আবৃত, অর্থাৎ 2টা স্তর বিশিষ্ট। তো দেখি যে 2টা স্তর কিভাবে থাকে। আচ্ছা, তো দ্বিস্তরী আবরণী দ্বারা আবৃত, এবং এখানে কি থাকবে? এবং এখানে থাকবে ছিদ্র, অর্থাৎ এখানে একটা ছিদ্র, অর্থাৎ এই আবরণীর গায়ে গায়ে কি রয়েছে? ছিদ্র রয়েছে। আবরণীটা ছিদ্রযুক্ত। বিভিন্ন বস্তুর চলাচলের জন্য এরকম ছিদ্র এখানে উপস্থিত রয়েছে, যেটা অন্য কোনো মেমব্রেনে কিন্তু নাই। এটা নিউক্লিয়াসের একটা বৈশিষ্ট্যপূর্ণ রন্ধ্র বা ছিদ্র, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আমরা দেখব যে এখানে নিউক্লিওলাস আছে। নিউক্লিওলাস, অর্থাৎ এই যে নিউক্লিওলাস আছে, নিউক্লিয়াসের ভেতরে আরেকটা গোল অংশ, এবং সেটা একটু ঘন, তার হচ্ছে নিউক্লিওপ্লাজমটা একটু ঘন দানাদার, এটা হচ্ছে নিউক্লিওলাস, ঠিক আছে? তাহলে নিউক্লিয়ার এনভেলপ রয়েছে, নিউক্লিওপ্লাজম রয়েছে, নিউক্লিওলাস রয়েছে। তো এই যে প্লাজমা বা হচ্ছে থকথকে মাতৃকা, ঠিক আছে? আমরা সাইটোপ্লাজম পড়ার সময় যে পড়েছিলাম, ঠিক ওই রকম এরকম মাতৃকা, এগুলোকে আমরা বলবো, যেহেতু এটা নিউক্লিয়াসের ভেতরে, তাই আমরা এটার নাম দিচ্ছি কি? নিউক্লিওপ্লাজম, ঠিক আছে? আচ্ছা, দেখো এরপরে কি আছে? নিউক্লিয়ার রেটিকুলাম, অর্থাৎ এই যে জালিকার মতো যে অংশ, এগুলাকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এটাকে আমরা বলবো নিউক্লিয়ার মেমব্রেন। এই যে রন্ধ্রের মতো যে অংশ, রন্ধ্র অর্থাৎ ছিদ্র, এটাকে আমরা বলবো নিউক্লিয়ার রন্ধ্র বা ছিদ্র। তারপর আমরা এই যে গোলাকার যে অংশ, এটাকে কি বলবো? এটাকে বলবো নিউক্লিওলাস। সাইটোপ্লাজমের মতো যে অংশ, এগুলাকে আমরা কি বলবো? নিউক্লিওপ্লাজম। এবং এই যে তন্তুর মতো, এগুলাকে আমরা কি বলবো? তন্তুর মতো জালিকা বা হচ্ছে তন্তু, এগুলাকে আমরা বলবো ক্রোমাটিন তন্তু। তো এগুলো সম্পর্কে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। তো এইটা হচ্ছে একটা নিউক্লিয়াসের গঠন, অর্থাৎ একটা নিউক্লিয়াস এরকম আমরা বলতে পারি। অর্থাৎ এখানে 4টা অংশ থাকে, 4টি উপাদান থাকে, সেগুলো কি? নিউক্লিয়ার এনভেলপ থাকে, আর থাকে নিউক্লিওপ্লাজম, থাকে নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম। আচ্ছা, যেটাকে আমরা আবার বলতে পারি ক্রোমোজোম। যখন এটা খুব ঘন কনস্ট্রিক্টেড হয়ে যায় এবং বিভিন্ন আকৃতি বিশিষ্ট হয়ে যায় এবং আমরা এটাকে আলাদাভাবে চিনতে পারি, তখনই আমরা ওটাকে বলি ক্রোমোজোম, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা প্রত্যেকটা অংশ নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ,
অর্থাৎ নিউক্লিয়াসের চারিপাশে যে আবরণটা ছিল সেটাকে আমরা বলছি এনভেলপ, নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার আবরণী। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এখানে নিউক্লিয়ার এনভেলপ দুইটি দ্বিস্তরী মেমব্রেন, ছিদ্রযুক্ত, অর্থাৎ দুইটা মেমব্রেন থাকে এবং মেমব্রেন দুইটা কেমন, দ্বিস্তরী। খেয়াল করো বিষয়টা অনেকটা এরকম যে আচ্ছা এটা মেমব্রেন এবং মেমব্রেনের মধ্যে আবার রয়েছে দুইটা স্তর, অর্থাৎ এটা একটা মেমব্রেন, অর্থাৎ এই যে এইটাকে আমরা বলছি একটা মেমব্রেন এবং এটাকে বলছি আর একটা মেমব্রেন, এবং দুইটা মেমব্রেন খেয়াল করো আবার দুইটা স্তর দিয়ে গঠিত। এই জন্যই ঠিক এটাকে বলা হচ্ছে দ্বিস্তরী, দুইটি দ্বিস্তরী মেমব্রেন দিয়ে গঠিত। ঠিক আছে, আবার এখানে রয়েছে ছিদ্র, এখানে ছিদ্র, ঠিক পরে আবার একই রকম ভাবে এখানে আবার রয়েছে মেমব্রেন, অর্থাৎ এরকম ভাবে এই স্ট্রাকচারটা গঠিত, অর্থাৎ এরকম ভাবে রাউন্ড, অর্থাৎ এটার মেমব্রেনটা গঠিত এবং মাঝে মাঝে থাকবে ছিদ্র বা রন্ধ্র। ঠিক আছে, আচ্ছা, এবং ছিদ্রের ব্যাস খেয়াল করো 9 ন্যানোমিটার, সাধারণত 9 ন্যানোমিটার। এটা একটু ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এই ছিদ্রের ব্যাসটা একটু মনে রাখতে হবে। কত ন্যানোমিটার? 9 ন্যানোমিটার। প্রোটিন নেটওয়ার্ক, তো এই মেমব্রেনে আসলে যে রন্ধ্র রয়েছে বা ছিদ্র রয়েছে সেখানে রয়েছে প্রোটিন নেটওয়ার্ক, প্রোটিনের নেটওয়ার্ক, বিভিন্ন ধরনের প্রোটিন রয়েছে এবং এটার কাজও রয়েছে। ঠিক আছে, তো দেখি আমরা যে প্রোটিন নেটওয়ার্কে কি কি উপাদান রয়েছে একটু খেয়াল করো, যে এখানে রয়েছে দেখো ট্রান্সপোর্টার প্রোটিন, রয়েছে অ্যাঙ্কর প্রোটিন এবং আটটা রয়েছে প্রোটিন গ্র্যানিউল, 8টা প্রোটিন গ্র্যানিউল রয়েছে। তো আমরা প্রত্যেকটা অংশ একটু দেখি তাহলে। আচ্ছা দেখো একটু খেয়াল করো, এটা নিউক্লিয়ার মেমব্রেন, দ্বিস্তরী, দুইটি দ্বিস্তরী মেমব্রেন দিয়ে গঠিত। আচ্ছা, তো মাঝখানে একদম মাঝ বরাবর, আচ্ছা এখানে থাকে খাঁচা এবং এখানে থাকবে ঠিক 8টা প্রোটিন গ্র্যানিউল, এই পাশে 4টা এবং ঠিক ওই পাশে আরও 4টা। ঠিক আছে, 8টি প্রোটিন গ্র্যানিউল। তো এই খাঁচার সাথে এটা সংযুক্ত, ঝুলে আছে, খাঁচার সাথে এগুলো ঝুলে আছে। আর আরও 4টা প্রোটিন সেটা রয়েছে অন্যদিকে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো যে ঠিক এই পাশেও একই রকমভাবে 4টা এই পাশে 4টা এইদিকে যদি আমরা দেখাই, এই যে তাহলে টোটাল হচ্ছে 8টা, এই 8টি প্রোটিন গ্র্যানিউল থাকে। ঠিক আছে, 8টা প্রোটিন গ্র্যানিউল থাকে এবং এগুলা একটা স্ট্রাকচারের মাধ্যমে ঝুলে থাকে। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলছি, খেয়াল করো আর কি থাকে এখানে, ট্রান্সপোর্টার প্রোটিন থাকে। তো ট্রান্সপোর্টার প্রোটিন কোথায় থাকে? দেখো ট্রান্সপোর্টার প্রোটিন থাকে এই যে ঠিক মাঝ বরাবর, এখানে থাকে ট্রান্সপোর্টার প্রোটিন। ঠিক আছে, একদম মাঝ বরাবর। তো আমরা যদি খেয়াল করি, এই যে দেখো এটা হচ্ছে ট্রান্সপোর্টার প্রোটিন, তো এটাকে বলা হচ্ছে প্লাগ। হ্যাঁ, তো এটাই হচ্ছে ট্রান্সপোর্টার প্রোটিন, একটা বৃহৎ প্রোটিন। আর এই ট্রান্সপোর্টার প্রোটিন আরও এক ধরনের প্রোটিন দিয়ে আটকানো, তো সেই প্রোটিনটাকে কি বলা হচ্ছে? অ্যাঙ্কর প্রোটিন। যেহেতু এই প্রোটিনের সাথে এটা আটকানো, এই জন্য এটাকে বলে অ্যাঙ্কর প্রোটিন। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো যে এইটা হচ্ছে অ্যাঙ্কর প্রোটিন, আমরা বলছি অ্যাঙ্কর প্রোটিন। আচ্ছা, তারপর খেয়াল করো আমরা এই যে এটাকে বলছি ট্রান্সপোর্টার এবং আমরা এই যে এই আটটা এগুলাকে বলছি কি? প্রোটিন। এই প্রত্যেকটা 8টা মিলে প্রোটিন গ্র্যানিউল, এক একটাকে আমরা বলছি
প্রোটিন গ্র্যানিউল, গ্র্যানিউল, ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এটা নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজমে প্লাজম, আর এইটা নিচের অংশটা হচ্ছে সাইটোপ্লাজম, বা যেটাকে আমরা বলছি সাইটোসোল বা সাইটোমাত্রিকার মধ্যে আছে, ঠিক আছে, সাইটোসোল, সাইটোসোল। তাহলে এইটা হচ্ছে নিউক্লিওপ্লাজম এর মধ্যে, এবং এই অংশটা হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে, আর এই যে এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এগুলো কি? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ, ঠিক আছে, নিউক্লিয়ার মেমব্রেন। আচ্ছা, এরপরে দেখো যে এই যে ফাঁকা জায়গা, নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটাকে আমরা নাম দিচ্ছি পেরিনিউক্লিয়ার স্থান। পেরি মানে পরিধির দিকে, ঠিক আছে, নিউক্লিয়ার স্থান, ওকে, এটাকে বলছি আমরা পেরিনিউক্লিয়ার স্থান। তো খেয়াল করো আমরা আসলে বুঝতে পেরেছি কিনা যে এটার কিভাবে কাজ করে বা টেকনিকটা কি। দেখো, প্রোটিন যে নেটওয়ার্ক, আমি যদি বলি প্রোটিন নেটওয়ার্কের আসলে কাজটা কি, কাজ হচ্ছে এই যে সাইটোপ্লাজম আর এই যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াস, ঠিক আছে। তো সাইটোপ্লাজম থেকে কিছু উপাদান এই নিউক্লিয়াসের ভিতরে চলাচল করা, এবং নিউক্লিয়াস থেকে কিছু কিছু উপাদান এই সাইটোপ্লাজমের ভিতরে চলাচল করা। এই যে ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে পদার্থের চলাচল বা প্রয়োজনীয় পদার্থের চলাচল, এটা করে এই নেটওয়ার্কের মাধ্যমেই। এই নেটওয়ার্কের মাধ্যমেই মূলত এই চলাচলটা হয়ে থাকে। কারণ আমরা আরও পরবর্তীতে পড়বো যে প্রোটিন তৈরির জন্য যে কোডটা দরকার সেটা আসলে ডিএনএ থেকে mRNA বা মেসেঞ্জার আরএনএ এর মাধ্যমে কিন্তু যাবে সাইটোপ্লাজমের রাইবোজোমে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু একটা ছিদ্রের দরকার, নাহলে তো যেতে পারতো না, আর তা না হলে আমরা বাঁচতেই পারতাম না, কারণ কোনো প্রোটিনই সংশ্লেষণ হতো না। ওকে, তাহলে দেখো যে এটার অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তো খেয়াল করো, আমরা আবার একটু বলি যে এই প্রোটিন নেটওয়ার্কের স্ট্রাকচারটা কেমন। দেখো, এখানে থাকবে ট্রান্সপোর্টার প্রোটিন, এই যে একটা ট্রান্সপোর্টার প্রোটিন থাকবে একদম কেন্দ্রে, একদম মাঝখানে থাকবে অ্যাঙ্কর প্রোটিন, যার সাহায্যে এই ট্রান্সপোর্টার প্রোটিনটা ঝুলে থাকবে বা আটকে থাকবে, ঠিক আছে। আর কি থাকবে? 8টা প্রোটিন গ্র্যানিউল, অর্থাৎ এই যে এই পাশে 8টা, ওই পাশে হয়তো 8টা, ঠিক আছে, এই যে এইখানে এরকম 8টা। তো এই যে 8টা প্রোটিন গ্র্যানিউল ছিদ্রের এই পাশে এবং ছিদ্রের ওই পাশে থাকবে, এবং এটা একটা খাঁচার মাধ্যমে ঝুলে থাকবে, ঠিক আছে, খাঁচার মাধ্যমে ঝুলে থাকবে। আচ্ছা, দেখো এটা অনেকটা খাঁচার মতো স্ট্রাকচার না? ওকে, এই জন্য এটাকে বলছে খাঁচা, এবং খাঁচার মাধ্যমে এরা ঝুলে থাকবে। আচ্ছা, এছাড়াও এখানে আমি একটা ছবি অ্যাড করেছি, এটা হচ্ছে আমরা যদি সাইড থেকে দেখি, এটা সাইড ভিউ, কিন্তু দেখো যদি আমরা ওপর থেকে দেখি, টপ থেকে দেখি, তাহলে কেমন দেখতে লাগবে। তো খেয়াল করো, এই যে 8টা, 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা প্রোটিন গ্র্যানিউল আছে, তাই না? 8টা প্রোটিন গ্র্যানিউল আছে, তাদের সাথে খেয়াল করো এই প্রোটিন গ্র্যানিউলের সাথে এই যে অংশগুলো, এগুলাকে কি নামে ডাকা হয়? এগুলাকে বলা হয় স্পোকস, এগুলাকে বলা হয় স্পোক। তো দেখো যে এই যে গ্র্যানিউলগুলা, প্রোটিন গ্র্যানিউল, খেয়াল করো যে এই পাশে প্রোটিন গ্র্যানিউল এবং এই পাশে প্রোটিন গ্র্যানিউল, এই গ্র্যানিউলগুলো একটার সাথে আরেকটা কিভাবে যুক্ত? এখানে থাকে, এই যে এরা একটার সাথে আরেকটা যুক্ত, ঠিক আছে। তো যুক্ত কিসের মাধ্যমে? এই স্পোকের মাধ্যমে যুক্ত। এই যে এখানে রয়েছে এই স্পোক, ঠিক আছে, স্পোকের মাধ্যমে এরা একটার সাথে আরেকটা যুক্ত। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তারপরে দেখো যে এইটাকে আমরা বলছি প্লাগ, যেটাকে আমরা বলছি ট্রান্সপোর্টার প্রোটিন, ওটাকে এখানে প্লাগ বলা হয়েছে। আচ্ছা, আর এর সাথে কি থাকে? যে খাঁচা থাকে, এবং এই যে এখানে আরেকটা ভিউ দেওয়া আছে, সাইড ভিউ, যেটা খেয়াল করো পেরিনিউক্লিয়ার স্পেস, তারপরে হচ্ছে এখানে থাকে স্পোক, তারপর খেয়াল করো যে প্লাগ, ট্রান্সপোর্টার এবং
এই যে এই দুইটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এটা হচ্ছে বাইরের রিং আর এটা হচ্ছে ভেতরের রিং। অর্থাৎ আমরা বলতে পারি বাইরের মানে বলছে যে সাইটোপ্লাজমের রিং, এই যে এটা সাইটোপ্লাজমের মধ্যে, তাইলে আমরা এটাকে কি বলবো, বাইরের রিং, এবং এটা নিউক্লিয়াসের মধ্যে, এই জন্য আমরা এটাকে বলবো ভেতরের রিং। ঠিক আছে, ঠিক এইভাবে আমাদের যে প্রোটিন নেটওয়ার্ক সেটা গঠিত এবং কাজ করে। কিছু উপাদানকে সে ভেতর থেকে বাইরে নিয়ে যাবে এবং বাইরে থেকে ভেতরে প্রবেশ করাবে। তো মূল কাজটা যে করে সেটা হচ্ছে ট্রান্সপোর্টার। এই ট্রান্সপোর্টার মূলতই এই কাজটা করে থাকে। আচ্ছা, তারপরে দেখো যে নিউক্লিয়ার ফোসকা একটা নতুন জিনিস। সেটা হচ্ছে কিছুই না, নিউক্লিয়ার প্লাজমা, এই যে নিউক্লিয়ার মেমব্রেন, সেটা নিউক্লিয়াসের ভেতরের দিকে যখন এরকম একটা ফোসকার মতো গঠন তৈরি করবে, তখন সেটাকে আমরা বলছি নিউক্লিয়ার ভেতরের দিকে, তখন আমরা বলবো এটাকে নিউক্লিয়ার ফোসকা। ঠিক আছে, নিউক্লিয়ার ফোসকা। আচ্ছা, তো কাজ কি আসলে নিউক্লিয়ার এনভেলপের কাজ? আমি বলে দিলাম যে ট্রান্সপোর্ট করা, অর্থাৎ ভেতর থেকে কিছু উপাদান বাইরে নিয়ে যাওয়া এবং বাইরের উপাদান ভেতরে প্রবেশ করানো। অবশ্যই এই ট্রান্সপোর্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জীবের বেঁচে থাকার জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এই ট্রান্সপোর্ট হতে হবে। তো এই কাজটা করে থাকে নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার এনভেলপের কোন অংশটা? এই যে প্রোটিন নেটওয়ার্ক, এই প্রোটিন নেটওয়ার্ক এই কাজটা করে থাকে। আচ্ছা, আর কি কাজ করে? এটা হচ্ছে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের যে ভেতরের উপাদানগুলো, যেমন নিউক্লিওপ্লাজম আছে, নিউক্লিওলাস আছে, নিউক্লিয়ার রেটিকুলাম আছে, এগুলোকে পৃথক করে রাখে। ঠিক আছে, এটা একটা কাজ এবং একটা আবরণী গঠন করে। তো এই যে কাজগুলো, রক্ষণাত্মক কাজগুলো, এটাও করে থাকে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো যে নিউক্লিয়াস এর মধ্যে নিউক্লিওপ্লাজম। নেক্সট টপিক, নিউক্লিওপ্লাজম। তো নিউক্লিওপ্লাজম কি? নিউক্লিওপ্লাজমটা কি আসলে? তো নিউক্লিওপ্লাজম, খেয়াল করো যে নিউক্লিয়াসের মধ্যে যে সাইটোপ্লাজমীয় যে উপাদান, ওটাকেই আমরা কি বলছি? নিউক্লিওপ্লাজম বলছি, তাই না? নিউক্লিওপ্লাজম বলছি। ওকে, তো নিউক্লিওলাস আছে, এখানে আছে ক্রোমাটিন তন্তু। আচ্ছা, তো নিউক্লিওপ্লাজম এটাকে আবার ক্যারিওলিন নামেও ডাকা হয়। ক্যারিওন মানে কিন্তু নাট বা নিউক্লিয়াস। ঠিক আছে, নাট মানে নিউক্লিয়াস। তো লিম্ফ মানে তরল উপাদান, অর্থাৎ এটা যেহেতু নিউক্লিয়াসের ভেতরকার তরল উপাদান বা প্লাজমা, এর জন্য আমরা এটাকে কি বলছি? ক্যারিওলিনস। ঠিক আছে, তো ক্যারিওলিনস এর যদি অবস্থান বলি, তাহলে কোথায় অবস্থিত এটা অবস্থিত কোথায়? নিউক্লিয়াসের ভিতরে। আমরা অবস্থান বলতে পারি, অবস্থান কোথায়? নিউক্লিয়াসের ভেতরে, নিউক্লিয়াসের ভেতরে। তারপরে এটা কেমন? আমরা যদি বৈশিষ্ট্য বলি তাহলে এটা কেমন? দেখো, সাইটোপ্লাজম পড়ার সময় আমরা পড়েছিলাম যে এটা আসলে কি কেমন আসলে উপাদান। এটা হচ্ছে সেমি সলিড, অর্থাৎ দানাদার থকথকে জেলির মতো উপাদান। ঠিক আছে, সেমি সলিড। তো এরকম, এবং এটাতে বিভিন্ন উপাদান ধারণ করে, অর্থাৎ এটা বিভিন্ন, তো কি উপাদান এটা ধারণ করে আমরা যদি বলতে চাই কাজ, তাহলে ধারণ করে কোন কোন উপাদান? ধারণ করে থাকতে পারে এনজাইম আছে নিউক্লিওপ্লাজমে। এছাড়াও কি আছে? নিউক্লিক অ্যাসিড আছে, নিউক্লিক অ্যাসিড ধারণ করে। তারপরে কি করে? দেখো যে এটা বিভিন্ন পদার্থ সংশ্লেষণে কাজ করে, বিভিন্ন পদার্থ সংশ্লেষণ করে থাকে বা উৎপাদন করে থাকে। তো এই কাজগুলো আসলে করে থাকে নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, অনেকটা সাইটোপ্লাজমের মতো। তো আমরা আসি যে নিউক্লিয়াস আর হচ্ছে নিউক্লিওপ্লাজম, এই দুইটার মধ্যে যদি পার্থক্য করতে যাই, তাহলে কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি? খেয়াল করো, প্রধান অংশ। তো সাইটোপ্লাজম, এটা প্রধান অংশ কি? সাইটোপ্লাজমে কি থাকে, তাই না? অঙ্গাণু থাকে, বিভিন্ন ধরনের অঙ্গাণু এটাতে উপস্থিত থাকে। আচ্ছা, আর কি থাকে নিউক্লিওপ্লাজমে? কি থাকে? দেখো, নিউক্লিওপ্লাজমে থাকে ক্রোমাটিন তন্তু, জালিকা থাকে, নিউক্লিওলাস
নিউক্লিওলাস, ঠিক আছে, এই উপাদানগুলো এখানে উপস্থিত থাকে। অবস্থান, এই সাইটোপ্লাজম কোথায় অবস্থিত? তো সাইটোপ্লাজম কোথায় অবস্থিত খেয়াল করো, এটা হচ্ছে সাইটোপ্লাজমীয় বা কোষ ঝিল্লি আমরা বলতে পারি। কোষ ঝিল্লি ও কোষ ঝিল্লি ও কার মাঝামাঝি একটা অবস্থা? কোষ ঝিল্লি ও নিউক্লিয় ঝিল্লির মাঝে। তাহলে কোষ ঝিল্লি এবং নিউক্লিয় ঝিল্লি এই দুইটার মাঝামাঝি এটা অবস্থান করে। আর এটা কোথায় অবস্থান করে? নিউক্লিয় ঝিল্লির ভেতরে। ঝিল্লি ভেতরে এটা অবস্থিত। তারপরে দেখো আমরা আসি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড অর্থাৎ এখানে সাইটোপ্লাজমে নিউক্লিক অ্যাসিড কি থাকে নাকি থাকে না? তো দেখো এখানে নিউক্লিক অ্যাসিড থাকে না, আমরা সাধারণভাবে বলবো, যদিও কিছু অল্প পরিমাণে থাকে, তো আমরা সাধারণভাবে বলবো যে থাকে না, বা বলতে পারো খুবই সামান্য। আর নিউক্লিওপ্লাজমে থাকে, তাই না? থাকে। ডিএনএ থাকতে পারে, ডিএনএ ও আরএনএ। ওকে, আচ্ছা। তারপরে দেখো যে প্রোটিন ও রাইবোজোম। প্রোটিন ও রাইবোজোম অর্থাৎ এখানে কি প্রোটিন আর রাইবোজোম এগুলা কি উপস্থিত থাকে, বা প্রোটিন তৈরি হয়, সংশ্লেষণ হয় সাইটোপ্লাজমে? এখানে হয়, প্রোটিন সংশ্লেষণ হয় এবং রাইবোজোমও উপস্থিত থাকে, নিউক্লিওপ্লাজমে নাই। দেখ, তারপর শ্বসনিক এনজাইম। শ্বসনিক এনজাইম শ্বসন কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে, থাকে। শ্বসনিক এনজাইম থাকে, কিন্তু নিউক্লিওপ্লাজমে এটা নাই, শ্বসন এখানে ঘটে না, এনজাইমও এজন্য নাই। রঞ্জক, রঞ্জক এখানে সাইটোপ্লাজমে উপস্থিত, ওই যে প্লাস্টিড অথবা থাকতে পারে উপস্থিত। আচ্ছা, অথবা কি থাকতে পারে? ক্রোমোপ্লাস্ট থাকতে পারে, ঠিক আছে। এই যে ক্লোরোপ্লাস্ট অথবা ক্রোমোপ্লাস্ট থাকতে পারে, সেগুলো তো রঙিন, এজন্য আমরা বলবো রঞ্জক এখানে উপস্থিত, কিন্তু নিউক্লিওপ্লাজমে কি নাই? রঞ্জক নাই। আচ্ছা, অনুপস্থিত। কাজ, সাইটোপ্লাজমের কাজ কি? বিভিন্ন অঙ্গাণু ধারণ করা। কোষীয় কার্যকলাপ ও অঙ্গাণু ধারণ, ঠিক আছে। কোষীয় কার্যকলাপ করে থাকে অথবা অঙ্গাণু, বিভিন্ন ধরনের অঙ্গাণু ধারণ করে রাখে। আচ্ছা, নিউক্লিওপ্লাজম কি করে থাকে? নিউক্লিওপ্লাজম ক্রোমাটিন তন্তু ধারণ করে, ক্রোমাটিন তন্তু ধারণ করে, ঠিক আছে। তাহলে এই যে কিওয়ার্ডগুলো দিয়ে আমরা কিন্তু আসলে পার্থক্য করতে পারবো। তো এটা আমাদের জন্য হেল্পফুল হবে মনে করছি। আচ্ছা দেখো, নিউক্লিওলাস, এরপরে অংশ যেটা ছিল সেটা হচ্ছে নিউক্লিওলাস, অর্থাৎ নিউক্লিয়াসের মাঝখানে আরেকটা আমরা দেখেছিলাম কি কেন্দ্রীভূত একটা অংশ, তাই না? নিউক্লিয়াসের মাঝখানে আমরা দেখেছিলাম আরেকটা ঘন একটা অংশ, সেটাই হচ্ছে কি নিউক্লিওলাস। ওকে, তো এই যে নিউক্লিওলাসটা কে আবিষ্কার করেন? দেখো, ফন্টানা, এটা কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন। ফন্টানা নিউক্লিয়াসের অভ্যন্তরে দেখতে পান এবং বোম্যান এটার নামকরণ করেন নিউক্লিওলাস হিসেবে, দুইটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, অবস্থান, তাহলে আমরা নিউক্লিওলাসকে কোথায় দেখতে পারবো? সাধারণত মাঝামাঝি, মাঝে, ঠিক আছে। সাধারণত মাঝে আমরা এটা দেখতে পারবো। কার সাথে দেখতে পারবো? ক্রোমাটিন তন্তুর সাথে লাগানো অবস্থায় আমরা এটাকে দেখতে পারবো। দেখো, সংখ্যা, কোষে সাধারণত এটা সংখ্যা কি? সাধারণত একটি,
কিন্তু প্রোটিন সংশ্লেষণের সাথে এটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ যেসব কোষে প্রোটিন সংশ্লেষণ হয় না বা প্রোটিন তৈরি হয় না সেখানে এটা নাই। তার মানে যেসব কোষে প্রোটিন বেশি তৈরি হয় সেখানে কয়টা থাকে? একাধিক থাকতে পারে, একের অধিক থাকতে পারে। কিন্তু উল্টাভাবে আমরা বলতে পারি যে যেসব কোষে প্রোটিন তৈরি হয় না সেখানে অনুপস্থিত। ঠিক আছে, তার মানে প্রোটিন সংশ্লেষণের সাথে এটা সম্পর্ক রয়েছে। উৎপত্তি কোথা থেকে তৈরি হতে পারে? স্যাট ক্রোমোজোম। তো আমরা যখন ক্রোমোজোম করব তখন স্যাট ক্রোমোজোম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কিন্তু এখন আমরা একটু দেখি যে আসলে এটা কি। দেখো, একটা ক্রোমোজোমের আমরা কি জানি? একটা কেন্দ্রীয় অংশ থাকে, যেটাকে আমরা কি নামে ডাকি? বলো তো, যেটাকে আমরা কি নামে ডাকি? আমরা কি বলি? এটাকে কেন্দ্রীয় কনস্ট্রিকশন, তাই না? কেন্দ্রীয় কনস্ট্রিকশন, বা আমরা ওটাকে বলি যে প্রাইমারি কনস্ট্রিকশন, প্রাথমিক কনস্ট্রিকশন মানে সংকুচিত অংশ। তো এটাকে আমরা বলি কি? সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, এটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার। কিন্তু খেয়াল করো, সেন্ট্রোমিয়ার ছাড়াও যদি অন্য একটা জায়গায় এরকম চাপা অংশ থাকে বা কনস্ট্রিকশন থাকে, একটা সংকুচিত অংশ থাকে ক্রোমোজোমের মধ্যে, তখন ওইটাকে আমরা বলি সেকেন্ডারি কনস্ট্রিকশন। সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ সংকোচন, বাংলায় গৌণ সংকোচন। ঠিক আছে, তো এই যে গৌণ সংকোচন এটাকেই বলা হয় স্যাট। এটাকে আমরা বলছি SAT, স্যাট। ঠিক আছে, তো এই যে স্যাট, এই অংশটা যেখানে থাকে, যে ক্রোমোজোমের মধ্যে থাকে, ওটাকে আমরা বলছি স্যাট ক্রোমোজোম, ওকে, বা স্যাটেলাইট ক্রোমোজোম। তো সেই ক্রোমোজোম থেকেই, এই গৌণ সংকোচন অংশ থেকেই মূলত এই যে নিউক্লিওলাস এটা তৈরি হয়। ঠিক আছে, তার মানে উৎপত্তি আমরা বলতে পারি স্যাট ক্রোমোজোম থেকে। দেখো ভৌত গঠনটা কেমন? তন্তুময়, অর্থাৎ এটা জালিকাকার তন্তুময় নিউক্লিওলাস থাকবে, এবং দানাদার ও ম্যাট্রিক্স, এই তিনটা অংশ থাকে এখানে। দানাদার অর্থাৎ নিউক্লিওলাসটা দানাদার অবস্থায় থাকে, অর্থাৎ যেহেতু ঘন, দানাদার বেশি ঘন। দেখো, খেয়াল করো, আমি এটাকে অনেক ঘনভাবে আঁকিয়েছি, তার মানে এখানে অনেক দানাদার উপাদান রয়েছে, এবং ম্যাট্রিক্স থাকে অর্থাৎ মাতৃকা থাকে। ঠিক আছে, রাসায়নিক গঠন যদি আমরা বলি, এখানে থাকে প্রোটিন, RNA ও সামান্য DNA। খেয়াল করো, RNA থাকবে কারণ এটা প্রোটিন থাকবে কারণ এটা কিসের সাথে সম্পর্কিত? এটা কিন্তু আমরা সংখ্যা পড়ার সময় বলেছি যে প্রোটিন সংশ্লেষণের সাথে সম্পর্কিত, অর্থাৎ প্রোটিন সংশ্লেষণ যেখানে বেশি হবে সেখানে দেখা যাচ্ছে যে ওই কোষের নিউক্লিয়াসে একাধিক নিউক্লিওলাস আছে, আর প্রোটিন সংশ্লেষণ যেখানে কম সেখানে দেখা যাচ্ছে নাই, এই নিউক্লিওলাসটা নাই, অনুপস্থিত। ঠিক আছে, আচ্ছা, তো কাজ যদি আমরা বলতে যাই যে কি কাজ করে এটা, তাহলে আমরা বলবো যে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। তারপর কি করে এটা? RNA ধারণ করে, সঞ্চয় করে, আমরা যেটাকে বলি সঞ্চয় করে, এবং সংশ্লেষণও করে, তৈরি করে। ঠিক আছে, তো এই সব কাজগুলো একটা নিউক্লিওলাস করে থাকে।
আচ্ছা, এছাড়াও এখানে কি আছে, দানাদার ম্যাট্রিক্স আছে, অর্থাৎ এখানে বিভিন্ন জৈব উপাদান, বিভিন্ন উপাদান, এনজাইম এগুলো রয়েছে, বিভিন্ন উপাদান রয়েছে। বিভিন্ন উপাদান উপস্থিত, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে নিউক্লিয়াস এর মধ্যে আমরা নিউক্লিয়াস এবং নিউক্লিওলাস এই দুইটার মধ্যে একটু পার্থক্য যদি করি, দেখো নিউক্লিওলাসটা কি ছিল, নিউক্লিয়াসের মধ্যে আরেকটা নিউক্লিয়াসের মতো অংশ, তাই না? তো এই দুইটার মধ্যে খেয়াল করো যে অবস্থান কোথায় থাকে, নিউক্লিয়াস আসলে কোথায় থাকে। নিউক্লিয়াস আমরা জানি যে ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষ, তাই না? প্রকৃত কোষ, ওই যে ব্যতিক্রম ছিল আরবিসি আর সিভ কোষ, এই দুইটা বাদে নিউক্লিওলাস কোথায় থাকে, যেখানে প্রোটিন সংশ্লেষণ হয় বা বেশি পরিমাণে হয় সেই সব কোষে বা সেই সব নিউক্লিয়াসে থাকে ঝিল্লি। আমরা দেখেছিলাম যে নিউক্লিয়াস দ্বিস্তর বিশিষ্ট, দুইটা দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা গঠিত। ঝিল্লি আছে দুইটি, দ্বিস্তরী ঝিল্লি রয়েছে। আর খেয়াল করো যে নিউক্লিওলাস, এখানে কোনো ঝিল্লি নেই, কোনো আবরণী নেই, আবিষ্কার হয়নি এই পর্যন্ত। ক্রোমাটিন জালিকা, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন জালিকা আছে, তাই না? নিউক্লিয়ার রেটিকুলাম আমরা দেখি নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিওলাসে নেই, ক্রোমাটিন জালিকা এখানে নেই। আচ্ছা, বংশগতি, এটি বংশগতিতে ভূমিকা রাখে, যেহেতু ক্রোমাটিন জালিকা আছে, ক্রোমাটিন জালিকাই কিন্তু সংকুচিত হয়ে ক্রোমোজোম তৈরি করে, তার মানে বংশগতিতে ভূমিকা আছে। আর এটা কি নাই, ভূমিকা নেই, সামান্য একটু ডিএনএ বহন করে, বাট আমরা ওটাকে খুব বেশি বলতে পারবো না, তার মানে এটা বংশগতিতে ভূমিকা সাধারণত নাই নিউক্লিওলাসের। কাজের ক্ষেত্রে আসি যে এটা কি কাজ করে, নিউক্লিয়াস কি করে, বংশগতীয় বৈশিষ্ট্য ধারণ, বংশগতীয় বৈশিষ্ট্য ধারণ করে। এছাড়াও কি করে, বিভিন্ন জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এটাই হচ্ছে নিয়ন্ত্রণ করে, বিভিন্ন জৈবিক কাজ এটা নিয়ন্ত্রণ করে। কিন্তু নিউক্লিওলাসের কাজ কি, প্রোটিন তৈরি, প্রোটিন সংশ্লেষণ করে। এছাড়াও আরএনএ ধারণ করে, ঠিক আছে, আরএনএ ধারণ করে থাকে। তো এটাই হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিওলাস, এটার মধ্যে পার্থক্য। এরপরে আসি আমরা পরের টপিক, যে ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা। এখান থেকেই মূলত ক্রোমোজোম, এটাই সংকুচিত হয়ে কি তৈরি হয়, ক্রোমোজোম তৈরি হয়। আচ্ছা দেখো, তো এই ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম, এটার সম্পর্কে যদি আমরা বলি তাহলে কি বলবো, যে একটা ক্রোমোজোমের মধ্যে, একটা ক্রোমোজোম স্বাভাবিক, একটা হচ্ছে কোষ বা একটা নিউক্লিয়াস স্বাভাবিক অবস্থায় এর মধ্যে যে সুতার মতো প্যাঁচানো আমরা গঠন দেখি, এগুলাকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা, ঠিক আছে। তো যখন কোষ বিভাজনের পর্যায়ে আসে, কোষ বিভাজনের কোন পর্যায়ে, কোষ বিভাজনের পর্যায় মধ্যক অবস্থায় আমরা কি দেখি, আমরা দেখি যে এই যে ক্রোমাটিন তন্তু, সেটা অনেক সংকুচিত হয়ে
ক্রোমোজোম, সংকুচিত হয়ে ক্রোমোজোম গঠন করে। ঠিক আছে, ক্রোমোজোম হিসেবে তখন আমরা এগুলোকে চিনতে পারি বা আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, এছাড়া এমনিতে এরা কেমন থাকে, জালিকার মতো পেঁচানো, জালিকার মতো পেঁচানো পেঁচানো অবস্থায় থাকে। তখন আমরা এটাকে আসলে ওরকম তন্তুর মতোই দেখি বা সূত্রকের মতোই দেখি। তো খেয়াল করো এখানে এই বিষয়ে কিছু ইম্পর্টেন্ট কথা, যে ফুল জিন রং ধারণ করে। আমরা এটার নাম দিয়েছি দেখো ক্রোমাটিন। আসলে ক্রোমাটিন শব্দটা কিসে থেকে এসেছে, কোথা থেকে এসেছে? ক্রোমা কালার, ক্রোমা মানে কি কালার, তার মানে আর টিন তন্তু বা ফাইবার, তো কালার এখান থেকে আসছে, অর্থাৎ এটা কালার ধারণ করে। কি কালারটা কি? ফুল জিন, খেয়াল রাখবা সবসময় যে ফুল জিন রং ধারণ করে এরা। ঠিক আছে, আচ্ছা, ডিএনএ ও প্রোটিন মিলিত হয়ে তৈরি করে, এই ডিএনএ প্রোটিন মিলিত হয়ে এটা তৈরি করে, অর্থাৎ ক্রোমাটিন তন্তু যদি আমরা ভেঙে দেখি তাহলে এখানে কী কী উপাদান পাবো? ডিএনএ পাবো এবং প্রোটিন পাবো। ঠিক আছে, তো প্রোটিনের মধ্যে সাধারণত ডিএনএর ক্ষেত্রে, প্রকৃত কোষের ক্ষেত্রে আমরা হিস্টোন প্রোটিন বেশি পরিমাণে পাবো, অর্থাৎ মানুষের ক্ষেত্রে হিস্টোন প্রোটিন থাকে, এছাড়াও নন হিস্টোন প্রোটিনও থাকতে পারে। দেখো খাটো ও মোটা গঠনকে ক্রোমোজোম বলে। যখন ওই যে বললাম যে কোষ বিভাজনের যে পর্যায়ে আমরা ওই যে মেটাফেজ পড়েছি না, মাইটোসিসের মেটাফেজে আমরা কি দেখি, যে এগুলো অনেক খাটো হয়ে যায়, অনেক মোটা হয়ে যায়, এবং যে বিষুবীয় অঞ্চল, সেই বিষুবীয় অঞ্চলে এরা অবস্থান নেয়, তখন আমরা এগুলাকে আলাদা আলাদাভাবে চিনতে পারি। ঠিক ওই অবস্থায় এগুলাকে ক্রোমোজোম নামে নামকরণ করা হয়। ঠিক আছে, অর্থাৎ খাটো মোটা গঠনকে আমরা কি বলছি? ক্রোমোজোম। এরপরে দেখো জিন ধারণ করে, অর্থাৎ এখানে যেহেতু ডিএনএ আছে তাই না, ডিএনএ আছে, অর্থাৎ ডিএনএটা কেমন? ডিএনএটা কি করে এটার কাজ কি? ডিএনএর কাজই হচ্ছে বংশগতি বস্তু ধারণ করা, অর্থাৎ ডিএনএর অংশগুলা এগুলা কিন্তু কিছু নির্দিষ্ট অঞ্চলকে আমরা জিন নামে ডাকবো, যেগুলা সক্রিয় বা যেগুলো একটা প্রোটিনকে কোড করতে পারবে, ওই অংশগুলোকে আমরা জিন নামে ডাকবো। অর্থাৎ জিন কোথায় থাকে? ডিএনএর মধ্যে থাকে। ঠিক আছে, তো আমরা বলতে পারি যে জিন ধারণ করে, এটা জিন ধারণ করে। আচ্ছা, তারপরে দেখো যে রাসায়নিক গঠনের মধ্যে কি কি আছে? ডিএনএ থাকবে, সামান্য আরএনএ থাকবে, হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন থাকবে। ঠিক আছে, খুবই সহজ। এছাড়াও কিছু ধাতু থাকে, ধাতুগুলা দেখো, দুইটা ধাতু, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ধাতু থাকে এর মধ্যে। আচ্ছা, দেখো এখানে একটা ক্রোমাটিন তন্তু সুন্দরভাবে দেওয়া আছে, কেমন পেঁচানো রশির মতো, তন্তুর মতো। এটাকে আসলে বোঝা যাচ্ছে না এর মধ্যে কি আছে, গঠনটা কেমন। এই যে পেঁচানো একটা গঠন, এটাকে কিন্তু আসলে তন্তুর মতো দেখায়, তন্তুর মতো মানে দেখে মনে হয়, এজন্যই আমরা এটাকে বলছি ক্রোমাটিন তন্তু। যেহেতু এটা কালার ধারণ করে, ফুল জিন রং ধারণ করে, এই জন্য এটাকে ক্রোমা নামে নামকরণ করা হচ্ছে, সেখান থেকে নাম এসেছে ক্রোমাটিন তন্তু। আচ্ছা, তারপরে দেখো কাজ, এটা কি কাজ করবে? বংশগতির ধারক ও বাহক। যেহেতু এখানে রয়েছে ডিএনএ, তার মানে অবশ্যই ডিএনএর মধ্যে আবার কি আছে? জিন আছে। তো জিনটাকে কিন্তু বলা হয় বংশগতির ধারক ও বাহক। সুতরাং আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা এই যে ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম, যেটা ক্রোমোজোম নামে আমরা ডাকি, সেটাই হচ্ছে বংশগতির ধারক ও বাহক। আচ্ছা, দেখো যে এটা মিউটেশন ও প্রকরণ সৃষ্টি করতে পারে, অর্থাৎ এটা হচ্ছে তোমার মিওসিসে হয়, মিওসিস সেল ডিভিশনের সময় হয়, অর্থাৎ এটা চেঞ্জ হয়ে যায়, কিছু কিছু বৈশিষ্ট্য বা কিছু কিছু জিন একটু চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হওয়া বা পরিবর্তন হওয়াটাকে আমরা বলি মিউটেশন। পরিবর্তন ডিএনএ তে পরিবর্তন, যা বংশ পরম্পরায় সঞ্চালিত হয়। অর্থাৎ এমন একটা পরিবর্তন যেটা পরিবর্তন হয়েছে, ওই পরিবর্তনটা ওই প্রাণীর দেহ থেকে তার বংশে, পরবর্তী বংশধরে এই পরিবর্তনটা চলতে থাকবে, সেটাই হচ্ছে মিউটেশন। ঠিক আছে, প্রকরণও তৈরি হতে পারে, অর্থাৎ ভ্যারাইটি। আমরা দেখি একটা ফলের অনেক ভ্যারাইটি আছে, একটা গাছের অনেক ভ্যারাইটি আছে। ঠিক আছে, তো এরকম যে ভ্যারাইটি, বা হচ্ছে আমরা দেখি যে প্রাণীরও অনেক ভ্যারাইটি আছে।
এই যে হাইব্রিড বা হাইব্রিডাইজেশনের মাধ্যমে প্রকরণগুলো তৈরি করা হয়। তো এখানে আসলে প্রকরণ সৃষ্টি অটোমেটিকও হতে পারে, সেটা আসলে ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলামের কাজ। ঠিক আছে? আচ্ছা, তো এই আজকে আমাদের নিউক্লিয়াস মজার টপিক একটা ছিল। আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়েছো। আমরা খুব সহজভাবে এই সবগুলো বা উপাদান সম্পর্কে বা অংশ সম্পর্কে জেনেছি এবং সবগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়েছি। আশা করি এটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো সবাই তোমরা ভালো থেকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।